মিসেস মুখোপাধ্যায়, আপনি দয়া করে একটু হুঁশে আসুন। মল্লারের বিরুদ্ধে এরকম মিথ্যে অভিযোগ করতে আপনার বাধছে না? অফিসার, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। ওকে ফাইন, আপনি ওনার মেয়েকে নিয়ে আসুন, আমরা চলে যাচ্ছি। আচ্ছা মল্লার, রঞ্জাকে একটা ফোন করেছিস? না, ওর ফোন ঘরেই ছিল। আমি ওকে যখন আটকে রেখেছিলাম ওর হাতে ফোন ছিল না। অফিসার দেখুন, দেখুন ও সবার সামনে নিজে মুখে স্বীকার করলো যে ও আমার মেয়েকে ও রঞ্জাকে ঘরে আটকে রেখেছিল। প্লিজ অ্যারেস্ট হিম। আমি তো গোড়া থেকেই বলছি আপনার মেয়ে আমাকে বাধ্য করেছিল ওকে বন্ধ করে রাখতে। রঞ্জা কোথায় মল্লার? কোথায় আমার মেয়ে? আমি আর তোমাকে ছাড়বো না। এবার পুলিশ তোমার পেট থেকে বের করবে তুমি রঞ্জাকে কোথায় সরিয়েছো, কি করেছো ওর সাথে। প্লিজ ওকে অ্যারেস্ট করুন, প্লিজ অ্যারেস্ট করুন। সব কি হচ্ছে কি? মল্লার বাবা, মল্লার, হে ঠাকুর, এ তুমি কি করলে? পরিবারের জন্য ছেলেটাকে সত্যি সত্যি বলে দিয়ে দিলে তুমি। আমি আমার মেয়েকে ভাসিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের জোচ্চুরির জন্য। অফিসার প্লিজ। দেখুন, জিজ্ঞাসাবাদ করার জন্য আমায় আপনাকে থানায় নিয়ে যেতেই হবে। প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্স, এছাড়া রঞ্জিনী মুখোপাধ্যায়কে গুম করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। জাস্ট এ মোমেন্ট প্লিজ। এসব কি হচ্ছে অফিসার? এটা কি মগের মুলুক নাকি? মল্লার কেন রঞ্জাকে গুম করবে? যা বলার আপনি থানায় এসে বলবেন। দাদা, কি দরকার ছিল বৌদিকে? রিজুদি, যেভাবে হোক রঞ্জাকে খুঁজে বের করতে হবে। এটা কোথায় গেল, কি অবস্থায় রয়েছে বলতো? এই ছেলেটা আমার মেয়েকে খুন করেছে। চলুন ভেতরে চলুন। হ্যাঁ মামা, আমি এসেছি, থানায় এসেছি। আমি ওই মল্লার বসু মল্লিককে ছাড়বো না মামা কিছুতেই। রঞ্জা আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? না না, আদিত্য কথা বলতে পারিনি। মানে ও একটা প্রোগ্রামে আছে, পণ্ডিত যশবর্ধন রাও ওকে স্টেজে ডেকে নিয়েছেন। আমি কি করে ওকে বলবো বলো? হ্যাঁ আমি বলবো মামা, আমি থানার ভিতরে যাচ্ছি, তোমাকে পরের সবটা জানাবো। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। ছোট ম্যাডাম, এরকম কাণ্ড কেউ করে নাকি? আমরা আপনাকে পাগলের মতো খুঁজছি। মল্লার বাবুকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে। বড় ম্যাডাম গুম খুনের অভিযোগ এনেছেন। আমরা আপনাকে হন্যে হয়ে খুঁজছি, আর আপনি এখানে। এরকম কাণ্ড কেউ
করে ছোট ম্যাডাম? আপনি এক্ষুনি এখান থেকে চলুন চলুন। এবারে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে রঞ্জা, অনেক হয়েছে। তুই এখন উঠতো, চল আমাদের সাথে। রাই, তুমি রঙ্গনদাদাকে এক্ষুনি ফোন করে সবটা বলো। মামুনি যেন বুঝে শুনে বাড়ির লোককে সবটা জানায়। তুমি দেখো আজ ওই বাড়িতে একটা বোমা ফাটবে। ছোট ম্যাডাম, এই রেশারেশিটা বাড়তে বাড়তে কিন্তু আবার চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আপনি দয়া করে এবার বাড়িতে চলুন চলুন। আরে দাঁড়াও দাঁড়াও পিলু, দাঁড়াও। তুমি কি বললে আমি তো সেটা বুঝিয়ে উঠতে পারলাম না। মল্লার বসু মল্লিক লকআপে? কি বলছো? এটা দেখার আমার সৌভাগ্য হবে? যদি মল্লার ঠাকুরপোকে আইনের সাজা দিতেই হয় তাহলে প্রমাণ সহ দিন। এই সাজা তো উল্টা আপনার উপর এসে পড়ছে। এবার কিন্তু বসু মল্লিকরা আবারও একটা সুযোগ পেয়ে যাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আনার। কেন বুঝতে পারছেন না ছোট ম্যাডাম? তাহলে আমাকে কি করতে বলছো? মল্লার বসু মল্লিকের সামনে হাত জোড় করে বলবো আমাকে ক্ষমা করে দাও? আমি কি সে কথা বলেছি? আমি বলছি মল্লার ঠাকুরপোর হাজত বাসটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে। পিলু তো ঠিকই বলছে রঞ্জা, বসু মল্লিক পরিবারও তো তোর আগেনস্টে অনেক অনেক অভিযোগ আনতে পারে। দেখ, ওই বাড়ি থেকে তো বলতেই পারি যে তুই অযথা হয়রান করাচ্ছিস। রঞ্জা শোন না, তুই মল্লারটাকে ছাড়িয়ে নি না। মা, মল্লার, মল্লার বাবা তুই এসে গেছিস? তুই ঠিক আছিস? ঠিক আছিস না বাবা? ওরা তোকে থানা থেকে ছেড়ে দিয়েছে। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে ওদের। দূর হয়ে যাও। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। শোনো, তোমাকে না আমি সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। আমার ছেলেটা এই পরিবারের জন্য আর কত স্বার্থত্যাগ করবে? তোমার মতো মেয়ের সঙ্গে সংসার করা যায় না। আমার ছেলে তোমার সঙ্গে সংসার করবে না, করবে না। মা, কি করছো কি তুমি? চুপ করো না। কাকিমা, কাকিমা আপনি শান্ত হন। মামুনি, রুক্মিণী, রুক্মিণী, মা, দিদি তুমি বুঝতে রুক্মিণী, রুক্মিণী শান্ত হও। রুক্মিণী শান্ত হও। ছোট ম্যাডাম শান্ত হন। আর আমি যেন হাত জোড় করে বলেছিলাম যে আমি এই বাড়ির বউ হয়ে থাকতে চাই। আমি তো প্রথম দিন থেকেই বলছি যে মল্লারের সঙ্গে আমি থাকতে চাই না। আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, ঠকিয়ে আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। আর এখন বড় বড় কথা বলছেন, রঞ্জিনী মুখোপাধ্যায়কে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। ছোট বউ, তোমার কি বোধ বুদ্ধি একদম লোপ পেয়ে গেছে? বাড়ির বউকে বাড়ির ধাঁচে নিয়ে আসার দায়িত্ব তোমার।
ছোট ম্যাডাম, আপনি সকলকে বলুন মল্লার ঠাকুরপো কি করেছিলেন। যেটা প্রয়োজন ছিল সেটা আমি করেছি, আর রঞ্জা যেটা করেছে দুটো পরিবারেরই বদনাম হয়েছে। শুধু তাই নয়, আমি এখন চাইলে ওর বিরুদ্ধে চার্জ আনতে পারি। আনছি না। টানতে টানতে আমাকে নিচে নিয়ে এসে একটা ঘরে বন্ধ করে দিলে। কি ভেবেছিলে আমি এর উত্তর দেব না? এটা আমাদের বাড়ি, আমাদের। ছোটবেলায় আমি আর রঙ্গন ওখানে রেয়াজ করতাম। রঙ্গন ওই জানলার একটা শিক ভেঙে রেখেছিল, আমরা পালিয়ে যেতাম ওখান থেকে। রঙ্গন সেটা ভুলে গেছে, কিন্তু আমি ভুলি। আর তোমাকে আজ আমি এমন শিক্ষা দিতাম না মল্লার বসু মল্লিক, তুমি কোনোদিনও ভুলতে না, শেষ হয়ে যেতে তুমি। নেহাত পিলু আর রাই আমায় পুলিশ স্টেশনে নিয়ে গেল, তাই আমি যা করেছি বেশ করেছি। এই মারামারিটা আর কতদিন চলবে ঠাকুরপো? এটা তো একটা পরিবার, তোমরা তাই বলো। আর এখানে কি হচ্ছে? শুধুই মারামারি। মারামারিটা কে করে বড় বৌদি? মল্লারের বউ করে। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, মাথার উপরে বাবা আছেন, বাবার কথা তো আমরা অমান্য করতে পারি না। সব্যসাচী, আমরা এইসব আর সহ্য করতে পারছি না। পণ্ডিতজি কি বলেছিলেন রঞ্জাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে? তিনি যদি বলে থাকেন তাহলে এক্ষুনি রঞ্জাকে আমরা নিয়ে চলে যাব এখান থেকে। আপনি আমাকে ডেকেছেন? বস। হ্যাঁ বলুন। দেখো, তুমি তো এবারই বড়, এসব যে ঝামেলা হচ্ছে, আমারও তো বয়স হচ্ছে, আমার পক্ষে এই ঝামেলা সামলানো আর সম্ভব নয়। মোল্লার আর নাথ বউয়ের মধ্যে এই রেশারেশি এবার কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। থানা, পুলিশ, হাজত, কোনো কালে আমি ভাবিনি যে আমাদের পরিবারে এইসব হবে। আর আমাকেই এইসবগুলো জীবিত অবস্থায় দেখতে হবে। এবার থেকে তুমি এগুলো সামলাও, বুঝলে? হ্যাঁ বাবা, এবারে বদনামটা অনেক দূর ছড়িয়ে গেছে। ইতিমধ্যেই তো আমার কাছে নানা জায়গা থেকে ফোন আসছে, জানতে চাইছে যে কি এমন গন্ডগোল হলো যাতে সুরমণ্ডলে আদিত্যনারায়ণের মেয়ে আমাদের বসু মল্লিকদের ছেলেকে হাজতবাস করান। বাবা, আমি কিন্তু সৈনিকে বারবার বলেছিলাম রিজুলাকে বোঝাতে। দেখুন বাবা, বাড়ির ঝগড়া যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তো এ ধরনের বিপত্তি হবেই। সেটাই তো খুব স্বাভাবিক, তাই না? এখন সকলেই ভাবছে যে বসু মল্লিক বাড়ির ছেলেরাই খারাপ। মেয়েদের কোনো দোষ তো আজকাল কেউ দেখতেই পায় না, না? এর একটা বিহিত হওয়া দরকার। আর এমনিতেই তো মির্জাপুরের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা খবর নিচ্ছে, বলছে হঠাৎ কি করে বিয়ে হলো মোল্লারের। আহির যে বাড়ি ফিরে এসছে সেটাও জানানো হয়নি। আর ছোট বৌমার বাপের বাড়িতে কি জানাবো বলতে পারো? আচ্ছা বড় বৌমা, বাড়িতে যা যা কাণ্ড হচ্ছে তার কিছু করো। ছোট বৌমা তো একেবারে ভেঙে পড়েছে, রঞ্জা কেন এরম কাজ করলো। আরে বাবা, মল্লারের ব্যবহার যদি ওর পছন্দ না হয়ে থাকে আমাদের কাছে এসে বলতে পারতো। সে একেবারে পুলিশে দিল। কোন স্ত্রী নিজের
স্বামীর ব্যাপারে এই ধরনের কাজ করতে পারে, নিজের স্বামীকে একেবারে হাজতবাস করানো? কিভাবে এসব কাজ করতে পারে আমার ধারণার বাইরে। হাজতবাস ছাড়া আর কি বা করতো? না মানে এই বাড়িতে তো গান শুনতে যাবার জন্য শাস্তি দেওয়া হয়, তাই না? পণ্ডিতজির সঙ্গে আমাকে স্পষ্টভাবে কথাটা বলতে দাও। তুমি কেন এরকম পাগলামি করছো রঞ্জা? আমাকে লকআপে পাঠিয়েও তোমার শান্তি হলো না? আমি যথেষ্ট নিজেকে সামনে রেখেছি, আর ধৈর্যের পরীক্ষা নিও না। পণ্ডিতজি, আপনি আপনার নাতিকে ভালো করে বুঝিয়ে বলে দিন আমার সঙ্গে যেন আর এইভাবে ব্যবহার না করে, এইভাবে যেন আমার উপর জোর না খাটায়। একটা জানোয়ারের মতন টানতে টানতে আমাকে স্টোর রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দিল। এটা কি কোনো সভ্য বাড়িতে হয়? আমার সামনে এসে দাঁড়িয়ে তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? মোল্লার তো একটা পুরুষ মানুষ, রাগ সামলাতে পারেনি, কিন্তু তুমিও তো ওর কোনো কথা শোনো না। আচ্ছা একটা কথা বলো তো, তাই বলে তুমি বিনা দোষে ওকে হাজতবাস করাবে? আমি ভাবতেই পারছি না যে এই বাড়িতে এই ধরনের একটা কাণ্ড ঘটে গেল। দাদু তুমি ঘরে চলো, রঞ্জা বুঝবে না। এরপর আমার সামনে তোমাকে অপমান করবে, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। এই জন্য এই বাড়ির সমস্যা বাইরের লোকেরা জেনে যায়। আপনি মল্লারকে এত আশকারা দিয়েছেন, ও যে মানুষ সেটা বোধহয় ভুলে গেছে। আর রঞ্জা মানুষ। আর যদি তোমার বউ পিলু বিনা দোষে তোমাকে লকআপে কাটাতে বাধ্য করতো, তুমি ওকে ক্ষমা করতে পারতে? আসলে ঠাকুরপো, ওস্তাদজি আমাকে সেই সুযোগই দিতেন না। উনি এত বেশি সম্মান দেন যে সেই পরিস্থিতি কোনোদিন আসতো না। মামুনি, আমার একটা কথা মনে হচ্ছে, বলবো? এই রেশারেশিটা কি কোনোদিনই কমবে না? সে কথা তো আমিও অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি পিলু। একদিকে আপনারা বলছেন বদনাম হয়ে গেছে, আবার রেশারেশি বন্ধ করার কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। এভাবে রেশারেশি মিটবে কি করে বলুন তো আপনি? এমনিতেই অনেক রকম ভুল কাজ করা হয়ে গেছে রেশারেশির জন্য, তাই না বাবা? রঞ্জা কেন এরকম পাগলামি করছো? রঞ্জা, কেউ আছো? এদিকে এসো না, একটা ডাক্তার ডাকো কেউ। রঞ্জা, ওমা, আমি মরেছি বলে আবার ভয় পেয়ে গেলে নাকি মল্লার বাবু? আমি মরলে তো তোমার হাফ ছেড়ে বাঁচার কথা। ওটা জল ছিল, বিশুদ্ধ জল। কিন্তু সত্যি করে বলো তো, তোমার ভেতরে ভেতরে আনন্দ হয়েছিল কিনা?
মনে হয়েছিল কিনা যে যেই অসহ্য মেয়েটা ঘাট থেকে নামলো এই সমস্ত প্রীতিভোজ করে কিন্তু কিচ্ছু হবে না, এটা মাথায় রেখো কথাটা। আচ্ছা ওস্তাদজি, এটা কি একদিনে সম্ভব? মামুনি তুমি বলো। আহির, শুধু শুধু জেদ করো না। আমি জানি প্রীতিভোজ করে কিচ্ছু হবে না, কিন্তু একটা বড় বদনাম যখন হয়েছে তখন আমাদের চেষ্টা করা উচিত যাতে সমাধান আসতে পারে। সমাধান একটাই মা, পণ্ডিত বসু মল্লিককে মেয়েদের সম্মান করতে হবে, ব্যাস। আচ্ছা মামুনি, তুমি একটা কথা বলো তো, কারোর মন পাল্টাতে গেলে তো এক পা করে এগোতে হবে। মল্লার ঠাকুরপো তো একটু হলেও নরম হবেন। আর ওস্তাদজি, ছোট ম্যাডাম অত সহজে রাজি হবেন না, এটুকু তো আমরা এগোতে পারবো, তাই না? তাই আপনি দয়া করে আর মেজাজটা গরম করবেন না, সবকিছু ঠিক হবে। আপনারা সকলে রিসেপশনে আসছেন তো? দেখুন, এতদিন পর বাড়িতে একটা প্রীতিভোজের আয়োজন হয়েছে, তাই বলছিলাম সবকিছু ভুলে গিয়ে একটা সন্ধে সবাই মিলে একসাথে সময় কাটানোটাই শ্রেয়। মাসিমা, আদিত্য, রিজুলা সকলেই যেন আসে, আপনি একটু দেখবেন। এখন কথা কই, উদয় আর ঋতু যাইব, সঙ্গে বাচ্চারাও। আদিত্য আর বড় গিন্নি যাইতে পারবো না। আদিত্য শরীরটা ভালো না, আর বড় গিন্নি ওইখানে গিয়া নিজের সামলাইতে যদি না পারে একটা গন্ডগোল হইব। বড় গিন্নি, তুই চাইস না, তোর মনের কষ্ট আমি বুঝি রে, বুঝি। সমস্যা যদি আমি কই কি, ওই এত বড় রিসেপশন, এত যোগার যন্ত্র, তোমার তো অনেক কাম আছে, তা তোমরা আগায় পড়ো, আর আমরা যে যাবো আমরা ঠিক চলে যাবো, ঠিক সময় চলে যাবো। বেশ, তাই হবে। ও হ্যাঁ, রিসেপশনে তো প্রেস আসবে, অবশ্য ঠিক আছে, আমি ওদেরকে বলে দেবো যে আদিত্য শরীরটা ভালো নেই, কি আর করা যাবে। সুবিচার হবেই একটা না একটা দিন, তুই দেখিস। আমি এখন আসি। রঙ্গন, রাই, তাড়াতাড়ি চলে আসিস, রঞ্জার ভালো লাগবে। নিশ্চয়ই যাবো সৈনিক, নিশ্চয়ই যাবো। আসছি মাসিমা। উদয় দা, এসো। হ্যাঁ, আসিস ঋতু। যাব, আসছি। দিদিভাই, বলছি কি, আমি তো বললাম যে রঞ্জার গয়না শাড়ি সব আমরা নিয়ে যাব। রঞ্জার গয়নাগুলো তো লকারে পড়ে আছে, গয়নাগুলো আনতে হবে তো। চাই দিদিভাই? যা ঠিক মনে হয় তাই কর ঋতু, আমার জিজ্ঞেস করিস না, আর আমার ভালো লাগছে না কিছু। উদয় দিদিভাই, একটা হয়েছেই হইবে বাস। ভাই, এতদিনের এত অশান্তি, এত চিৎকার, এত এইবার একটা এই রিসেপশন লইয়া একটা হয়েছে। আর একখান কথা, এই হাজত বাসের পর কিন্তু ওই বাড়ির লোকজন একটু বেকায়দায় পড়ছে, একটু নরমও হয়েছে।
তুমি যাও গিয়ে একটু গয়না টয়না পরো, ফুল টুল লাগাও, সুন্দর লাগবে। আজ তো আবার বসু মল্লিকরা দুই বউকে ডিসপ্লে করবে। ছোট ম্যাডাম, কেন শুধু শুধু আজ সবার মেজাজটা খারাপ করছেন? আপনি না শর্ত রেখেছেন ঠাকুরপো যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন আপনিও করবেন, বলেছেন তো? আসলে আমার দাদা একটু অন্যরকম ভাবে বড় হয়েছে তো, তাই ও মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিন্তু আমার বিশ্বাস, তুমি দেখো ও একদিন ঠিক পাল্টে যাবে। আজ বাড়িতে একটা শুভ দিন, প্রীতিভোজ হচ্ছে, দাদার মনটাও আজকে একটু নরম হয়েই আছে। সবসময় এরকম সর্বনাশ চাইলে কি হয় বলো? রঞ্জা, কি বলেছিস তুই? আর অশান্তি ভালো লাগছে না রঞ্জা, সব লোকজন আসছে, একটা দিন একটু শান্ত থাক না প্লিজ। সবাই রেডি হও। এ কি পিলু, তুমি এখনো গয়নাকাটি পরোনি, মালা লাগাওনি? চলো চলো চলো, এসো আমার সাথে। এই তোরাও আয়, দেরি হয়ে যাচ্ছে। সৈনী আন্টি আসছি। রঞ্জা, তোহাই তোর মাথায় যদি কোনো দুষ্টু বুদ্ধি থাকে প্লিজ আমাদের সঙ্গে শেয়ার কর। দেখ, আজকে যদি কোনো তুই দুষ্টুমি করেছিস তাহলে কিন্তু একটা হুলস্থুল কাণ্ড হবে। প্লিজ রঞ্জা, মাথা তুই ঠান্ডা রাখ প্লিজ। তুই কাকে কি বলছিস বলতো? ছাড় তো। দেখ, প্ল্যান তো একটা আছেই, হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আই প্রমিস আমি কাউকে বিপদে ফেলবো না, এক্সেপ্ট মল্লার বসু মল্লিক। সবাই এসে গেছে। এই মল্লার, কামান মল্লার দা, এটা কিন্তু একটা বড় সুযোগ। রঞ্জা কিন্তু সহজে কাউকে কিছু বলে না। কি হলো মল্লার, ঠিক করে দে, কি করছিস? কিরে দাঁড়িয়ে আছিস কেন? ঠিক করে দে। আরে কি করছিস, তাড়াতাড়ি। কাম অন, কর কর।
মিনিট বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি পিলু তোমাকে ডাকছে, তুমি সুযোগ বুঝে এসো, ঠিক আছে? এসো তুমি। না আমি আচ্ছা 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 সব্যসাচী, এই যে সুরমণ্ডল আর বসু মল্লিকদের মধ্যে যে রেষারেষির ব্যাপারটা, এটা কি সবটাই মিথ্যে? হ্যাঁ, সে বলতেই পারেন। আসলে এই যে সুরমণ্ডলটা না, এটা যৌতুক হিসেবে রিজুলা মুখোপাধ্যায় তার জামাইকে দিয়েছে। কি হলো উদয়? আরে আরে বিষম খেলে নাকি? রাখো। সহ্যের তো একটা সীমা আছে, মানে এত বড় একখান খাইলাম, মানে পানীয় নিলাম আর কি, নিতে পারতাছি না। ওরে বাবা, গন্ডগোল হয়ে গেল। বাপরে বাপ, সব্যসাচীতে যা কইতাছে না, সেসব শুনলে হজম করা মানে কঠিন হয়ে পড়তেছে, একদম মাথা ঘুরতেছে আমার। কি হয়েছে? কি আবার কি বললো? ওই তো বলবো, দরকার নেই এরকম খুশির দিনে ওইসব চর্চা করে, দরকার নেই। কি দরকার? কি ব্যাপার বলো তো, আদিত্য তার মেয়ের রিসেপশনে এলো না, খুব শরীর খারাপ নাকি? হ্যাঁ শাস্ত্রীজি, আদিত্যর শরীরটা বেশি খারাপ, তবে সেরকম চিন্তার কিছু নেই। এই পাশেই তো আছে, যে কোনো মুহূর্তেই চলে আসবে। আপনি কাজ করুন না, আপনি চলুন, আপনি খেতে চলুন, ওদিকে খাবারের ব্যবস্থা। না না, আমি এই সময় কিছু খাবো না। আমরাও মানবো পিলু, এই আমিও মানুম কিন্তু, আর আমি তো মানি, কিন্তু আমারে কাও কি করবা, কি করে গান গাইবা? পিলু, খুব বুঝে শুনে কিন্তু কাজ করবে। আজ এখানে বাইরের অনেক লোকজন আছে, খুব সাবধান, আমি বলে দিলাম। কাকাবাবু, রঙ্গন দাদা, কাকিমণি, তোমরা শোনো আমার বুদ্ধিটা। মা, আমি কিন্তু আগে থেকে সাবধান করে দিচ্ছি, তোমার এই আদরের বৌমা একটা উদ্ভট ঘটনা ঘটাতে চলেছে।
চুপ করো সকলে। বাড়িতে দুই বউ গান বাজনা করলো, তাতে কিছু বলছো না, আর তোমাদের ভয় করছে না? তোমরা এখনো তর্কাতর্কি করছো বিষয়টা নিয়ে? এই কুসংস্কার যতদিন না কাটবে ততদিন কিচ্ছু করা যাবে না। তোমরা সেটা বুঝতে পারছো তো? দেখো সকলে কেমন অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, কত বড় একটা পাপ করে ফেলেছে। অসহ্য লাগছে আমার। বারবার এক একটা অনাচার ঘটে চলেছে এই বাড়িতে। আমি গুরুদেবের সাথে কথা বলবো, এইসব ঝামেলা মিটলে এটা বড় করে সস্তায়ন করা প্রয়োজন। আমি সত্যি বুঝতে পারছি না, সামান্য একটু বিধি নিষেধ মেনে চললে কি এমন ক্ষতি হবে? বাবা, সকলে তো নিয়ম মেনেই চলছে, কিন্তু আজকে প্রীতিভোজের উদ্দেশ্যটাই অন্য ছিল। সোহিনী, কি করছো কি তুমি? বাবার মুখে মুখে কথা বলছো? তা মুখে মুখে তো কথা বলছি না। আমি শুধু বলছি পরিস্থিতি সামলানোর জন্যই প্রীতিভোজটা আজ দেওয়া হলো। সেখানে গোড়ামি দেখালে চতুর্দিকে তো রাষ্ট্র হয়ে যেত বসু মল্লিকদের কুসংস্কারের কথাটা। বাবা, অভিশাপটা যে আসলে কুসংস্কার সেটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? বড় বৌমা, তুমি কি ধাতুতে গড়া বলো তো? তোমার একমাত্র ছেলে, তার গায়ে আগুন লেগে গেছিল পিলু গান গাইবার পরে, তুমি ভুলে গেলে? আমি আজ ভেবেছিলাম কোনো তর্কের মধ্যে জড়াবো না, কিন্তু এই বাড়িতে থাকতে সেটা তো সম্ভব নয়। পণ্ডিতজি, আপনি একটু সরাসরি বলবেন কি এমন অপরাধ হয়েছে, বলুন না। কিন্তু আমি অন্যায়টা মানতে পারবো না। বন্ধু বান্ধবদের অনুরোধে সবাই মিলে গানটা করা হয়েছে, সেখানে আবার সংস্কার কেন টেনে আনা হচ্ছে একটু বলবেন? এরপরে তারপর বলবেন যে মোল্লার কেন রঞ্জার কুচি ধরে বসলো, চুকে বসলো, সেটা বুঝি টেনে আনা হবে? আপনি আনন্দ অনুষ্ঠানের কথা বলছিলেন, প্রীতিভোজ, এটা তার ফল? আমি সবার সামনে স্পষ্ট করে একটা কথা বলছি, মেয়েদের উপর কোনো অবিচার আমি কিন্তু আর মানব না। আমি যদি এই অবিচার এর পরে আর একবার দেখি, আমি কিন্তু এই বাড়ির নিয়ম কানুন কিচ্ছু মানব না। যা করার তাই করব। তাই এখন দয়া করে হাহুতাশ করাটা বন্ধ করুন। ওদিকে সমস্ত অতিথিরা বিদায় নিচ্ছে, আপনারা সকলে একটু ওখানে চলুন প্লিজ। কি ব্যাপার রঞ্জা ম্যাডাম, আর কি মতলব আছে? এখানে কথাবার্তার মধ্যে ঢুকলে না যে? আরে দাদুর সামনে দাঁড়িয়ে তো বলতে হতো, যা করেছি বেশ করেছি, বলে না? খুবই ইচ্ছে করছিল, বিশ্বাস করো।
কিন্তু পারলাম না, কারণ শর্ত দিয়েছিলাম তো যে তুমি ভদ্র ব্যবহার করলে আমিও করব, তাই পারলাম না। কথা দিয়ে কথা না রাখাটা তোমার অভ্যেস, আমার তো নয়। দেখো তুমি আজ ভদ্র ব্যবহার করেছো, তাই আমিও কেমন ভদ্র বউ হয়ে আছি, বড়দের মুখে মুখে কথাও বলিনি। পিলু, আমি আজ লক্ষ্মী বউ হয়ে নেই বলো? আরে তোমাকে তো আমি সবার সামনে নাম ধরে ডাকিও নি, ও গো, হ্যাঁ গো, এভাবে ডেকেছি। ভয় পাইও না, বুঝি আমি নিজেও তো বাপ হয়েছি, আর কিছু চাই না। আমাদের মায়াগুলা শুধু শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করুক, এইটা সেটা দেখতে পারি না বলে খারাপ লাগে আমার। খারাপই যখন লাগছে এত, তাহলে আমি বুঝতে পারছি না বিয়ে ভাঙার কথাটা উঠছে কেন। দিদি ভাই, আমি একটা কথা বলছি, তুমি কি মনে করবে আমি জানি না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই বিয়েটা কিছুতেই ভাঙবে না। ঋতু, আমি না ভাগ্য, ঈশ্বরের ইচ্ছে এসব মানি না।